ভাইয়া আমাদের বইয়ে কি টপিকসটা নেই? অবশ্যই আছে, কেন থাকবে না? আচ্ছা দেখলাম পুঁজিপত্রে পেলাম না তো। আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমি এটা দেখাবো আপনাদের, সমস্যা নেই। দেখেন, ইন অ্যান আইডিয়াল ইনকম্প্রেসিবল ফ্লুইড, উনি বলল যে স্টেটমেন্টটা, উনি যে বার্নৌলিস যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা প্রমাণ হওয়ার জন্য অবশ্যই শর্ত হচ্ছে যে ফ্লুইডের কথা বললেন সে ফ্লুইডটা হইতে হবে আইডিয়াল। তাহলে এই যে স্টেটমেন্টটা বা প্রমাণটা এটা শুধুমাত্র আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে, আইডিয়াল, রিয়েল না, আইডিয়াল। আর আইডিয়াল মানে হচ্ছে, মাথা রাখবেন, আইডিয়াল যখনই বলবে কোনো ফ্লুইড আইডিয়াল, তার মধ্যে যে শর্তগুলো থাকতে হবে, প্রথম শর্ত হচ্ছে নো ভিসকোসিটি। যে সকল লিকুইডে কোনো ভিসকোসিটি নাই তো সেটাকে আমরা বলবো আইডিয়াল ফ্লুইড। তাহলে আইডিয়াল বললেই তাহলে এই ফ্লুইডের মধ্যে অ্যাকচুয়ালি ভিসকোসিটি নাই, কোনো ধরনের সান্দ্রতা, রেজিস্ট্যান্স অফ ফ্লো নাই। 2 নাম্বার হচ্ছে সেটা হইতে হবে ইনকম্প্রেসিবল, এখানে তো বলে দিছে ওরা ইনকম্প্রেসিবল। আর এবং হইতে হবে নো সারফেস টেনশন, নো সারফেস টেনশন, পৃষ্ঠ টান থাকতে পারবে না, পৃষ্ঠ টান থাকতে পারবে না। তাহলে শর্ত হচ্ছে নো ভিসকোসিটি অ্যান্ড নো সারফেস টেনশন। যে সকল ফ্লুইডের মধ্যে এই দুটো জিনিস থাকবে না, তা ওই সকল লিকুইডকে আমরা আইডিয়াল লিকুইড বা আইডিয়াল ফ্লুইড বলতে পারবো। তাহলে উনি যে প্রমাণটা বললেন, যে বার্নৌলিস ইকুয়েশন প্রমাণটা, সেই প্রমাণটা প্রমাণ করার জন্য অবশ্যই শর্ত হচ্ছে লিকুইডটা আইডিয়াল হতে হবে এবং ইনকম্প্রেসিবল হতে হবে। তো যে ফ্লুইড ইনকম্প্রেসিবল এবং আইডিয়াল, সে ফ্লুইডের উপরেই কিন্তু এই প্রমাণটা হবে, অন্যান্য লিকুইডের ক্ষেত্রে এই প্রমাণটা হবে না। তাহলে বুঝে গেল বার্নৌলিস ইকুয়েশন প্রমাণ করতে হলে লিকুইডটা অবশ্যই আইডিয়াল হতে হবে। রিয়েল ফ্লুইডে বার্নৌলিস ইকুয়েশন হবে না। রিয়েল ফ্লুইড বলতে যেখানে ভিসকোসিটি থাকবে, সারফেস টেনশন থাকবে, সিম্পল কথা। হ্যাঁ, আপনি ইনকম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল, অসংকোচনীয়, অসংকোচনীয়। হ্যাঁ, অর্থাৎ আমরা জানি রিয়েল ফ্লুইড সামান্য হলেও সংকুচিত হবে, সামান্য হলেও সংকুচিত হবে, কিন্তু আইডিয়াল বললে অসংকোচনীয়, সংকুচিত হবে না, ভলিউম কমবে না। ওকে, তাহলে যদি এই শর্ত এবং এই শর্ত মেনটেন করা হয়, তাহলে তার মানে হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন এই লিকুইডের উপরেই কাজ করবে, যে লিকুইড আইডিয়াল এবং ইনকম্প্রেসিবল। ব্যাস হয়ে গেল। এরপর বলল হোয়েন দ্য ফ্লো ইজ স্টেডি, হোয়েন, ওনার যে স্টেটমেন্টটা যদি পরীক্ষা লিখতে বলে যেভাবে আছে হুবহু এভাবে লিখতে হবে। হোয়েন দ্য ফ্লো ইজ স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস। দেখেন, হোয়েন দ্য ফ্লো ইজ স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস, তার মানে যখন লিকুইড ফ্লো করবে স্টেডি অবস্থায়, স্টেডি, সে একটা লাইন বরাবর সে মুভ করবে, এক লাইন বরাবর এভাবে সে মুভ করবে, ঠিক আছে? ওকে, জিগজাগ ভাবে না, অথবা আপনার বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা এভাবে তৈরি করবে না, এভাবে ছড়িয়ে ছিড়িয়ে যাবে না, একটা লাইন বরাবর, একটা স্টিম লাইন বরাবর সে মুভ করবে, অ্যান্ড কন্টিনিউয়াস, এবং ধারাবাহিকভাবে, বন্ধ হবে না। তাহলে যদি লিকুইড ফ্লো করে কিভাবে, স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস, দেন উনি বলেছে দেন দ্য সাম, মানে যোগফল, দ্য সাম অফ প্রেশার এনার্জি, তারপর হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট। বাস এটাই হচ্ছে কি স্টেটমেন্ট। উনি এই কথাটা বলেছেন, ওনার কথাটাই হচ্ছে স্টেটমেন্ট। এবং এটা যদি পরীক্ষা আসে এটা যে স্টেট বার্নৌলিস ইকুয়েশন, তাহলে আপনাকে এখান থেকে এতটুকু লিখতে হবে এবং এরপরে হচ্ছে আপনি প্রমাণ করবেন। তাহলে আমরা বুঝলাম যে মিস্টার বার্নৌলির যে ইকুয়েশনটা আমাদেরকে দিয়েছে, এটা অ্যাপ্লিকেবল হবে কার উপরে, যে লিকুইডটা আইডিয়াল এবং ইনকম্প্রেসিবল, শর্ত পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এরপর যখন ফ্লো হবে স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস, অর্থাৎ এটাও একটা শর্ত যে আমার লিকুইডটা যে ফ্লো হবে সেটা কন্টিনিউয়াস থাকতে হবে, ফ্লোটা, এবং স্টেডি থাকতে হবে, জিগজাগ নয়, একটা লাইন বরাবর মুভ করতে হবে। তখন উনি বলেছেন যদি এই শর্তগুলো মেনটেন করতে পারে, তাহলে
দ্য সাম মানে যোগফল অফ প্রেশার এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ টোটাল এনার্জি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তিনটা যোগ করলে যেটা হয় এটাকে আমরা কি এনার্জি বলবো, টোটাল এনার্জি বলবো। কারণ এনার্জি বলতে তিন ধরনের এনার্জি দেখবো আমরা এখানে, প্রেশার এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। এই তিন ধরনের এনার্জি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ এনার্জি লস হবে না, এনার্জি আগে যা ছিল এখন তাই থাকবে, ওটা এরকম আর কি। তো আমরা একটা এক্সাম্পল দেখি। উনি বলেছেন এরকম, উনি বলেছেন আমি একটা পাইপ নিলাম, পাইপটার শেপ চেঞ্জ হতে পারে। অবশ্য এদিক থেকে কি মনে হচ্ছে, আমার ডায়াটা ক্রস সেকশন হচ্ছে ছোট, ডায়াটা আস্তে আস্তে বড় হতে এত বড় হয়ে গেল। এখানের মধ্যে আমি কয়েকটা সেকশন চিন্তা করলাম, সেকশন 1, 2, 3 and 4, আরও অনেক সেকশন হতে পারে। তো লিকুইড যখন ফ্লো করছে, লিকুইড ফ্লো করছে, ফ্লোটা কি হইতে হবে, ফ্লোটা হইতে হবে কন্টিনিউয়াস এবং স্টেডি এবং লাইন বরাবর, এবং অবশ্যই লিকুইডটা হইতে হবে আইডিয়াল এন্ড ইনকম্প্রেসিবল। তখন উনি বলল এই পাইপ দিয়ে যখন লিকুইডটা ফ্লো করছে, পাইপের যে কোনো সেকশনে এনার্জি সমান থাকবে। এখানে যে পরিমাণ এনার্জি এই জায়গায় E1, এখানে যে পরিমাণ এনার্জি E2, এখানকার যে পরিমাণ এনার্জি E3, এখানকার যে পরিমাণ এনার্জি E4, সবসময় সেন্টারে এনার্জি হিসাব করা হয়। তাহলে এই যে প্রত্যেকটা এনার্জি কি থাকবে, সমান থাকবে, দ্যাট মিনস কি কনস্ট্যান্ট, আর চেঞ্জ হচ্ছে না, এনার্জি কি কনস্ট্যান্ট। এখানে কিন্তু এটা কিন্তু টোটাল এনার্জি, নট প্রেশার এনার্জি, নট পটেনশিয়াল, মানে আলাদাভাবে একটাকে বলছে না, বলছে একসাথে টোটাল, মানে এই পয়েন্টের টোটাল এনার্জি সমান, যা 2 নম্বর পয়েন্ট সেকশনের মোট এনার্জি সমান তাই, 3 নম্বর পয়েন্টের টোটাল এনার্জি সমান তাই। তাহলে বুঝে গেল আসলে এনার্জি কি লস হচ্ছে না। সবাইকে এখানে আমরা বুঝতে পেরেছি ঘটনা কি, মানে এখানে এনার্জি লস নাই, আগে যা ছিল এনার্জি এখন তাই আছে। সবাই কি ব্যাপারটা, স্যার ফাইভে একটু আবার একটু রিপিট করুন না স্যার। কোন জায়গাটা, ওই যে এই ফাইভের একটু রিপিট করেন, ফাইভটা টোটাল। এই ফাইভটা নিলাম যেটা হচ্ছে এই এখানকার ডায়াটা, সাপোজ এখান ডায়া একরকম, এখানে আরেক রকম, বা ডায়া এক হোক বা যাই হোক সেটা সমস্যা নাই, একটা ফাইভ নিলাম আর কি। এই ফাইভের প্রত্যেকটা পয়েন্টে এনার্জি সমান। যখন লিকুইড যখন ফ্লো করছে, ফ্লো করা অবস্থায় বিভিন্ন ফাইভের বিভিন্ন সেকশনে যদি দেখি কি পরিমাণ এনার্জি আছে, সব জায়গায় এনার্জি কি থাকে, সমান থাকে। এটা কিভাবে সমান থাকবো, সামনে দিয়া বড় হইতাছে, তাহলে এনার্জি কিছুটা কমবো না? হ্যাঁ, এখন এই জায়গাটা হচ্ছে প্রশ্ন। আমি এখানে বলেছি টোটাল এনার্জি, নট প্রেশার এনার্জি, নট কাইনেটিক এনার্জি, নট পটেনশিয়াল এনার্জি। দেখেন নর্মালি আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা তো ছোট না, এই জায়গা ছোট। আচ্ছা, এখানে যখন ছোট, এই 1 নাম্বারের কি দেখেন, আমি 1 এবং 2 নাম্বার দিয়ে কম্পেয়ার করি। 1 নাম্বারের কিন্তু আমার ভেলোসিটি কিন্তু কি হবে, বেড়ে যাবে, কিন্তু 2 নাম্বারের কিন্তু ভেলোসিটি কমে যাবে। কেন জানেন, বলেন তো কেন? জি ভাইয়া, সামনের এটা তো ডায়াটা তো বড়, হ্যাঁ, ডায়াটা যখন ছোট হয়ে যায় সেখানকার ভেলোসিটি কি বেড়ে যায়, আবার ডায়া যখন বড় হয়ে যায় সেখানে কিন্তু ভেলোসিটি কমে যায়। অর্থাৎ যেখানে ডায়া বড় সেখানে প্রেশার কিন্তু বেড়ে যায়, আর যেখানে ডায়া ছোট সেখানে প্রেশার কমে যায়। তো মাথায় রাখবেন, আমরা কিভাবে বুঝবো যেখানে আমার ডায়া ছোট সেখানে ভেলোসিটি বাড়ে। দেখেন আমরা যখন বিভিন্ন ফুলের বাগানে আমরা যখন পানি দিই, আমরা যখন দেখি পাইপটাকে যখন আপনি একটু চেপে ধরেন, পানিটা কি দ্রুত বের হয় কিনা বলেন দেখি, পানির ব্যাগ কি বেড়ে যায় না? সবাই কি জিনিসটা খেয়াল করেছেন? আমরা যখন পাইপটাকে চেপে ধরে হাত দিয়ে, তখন কিন্তু পানির ব্যাগ বেড়ে যায়। অর্থাৎ আপনি যখন পাইপটাকে চেপে ধরছেন, দ্যাট মিনস ওখানকার যে এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ব্যাগ বেড়ে যাচ্ছে। আবার দেখবেন কোনো একটা পাইপ দিয়ে কোথাও পানি ট্রান্সফার করা হচ্ছে, ওই পাইপের কোনো একটা জায়গায় যদি লিক হয়ে যায়, দেখবেন ওদিক দিয়ে পানি ফিলকে দিয়ে উপরের দিকে উঠে যায়, কিছু অনেক জোরে মনে হচ্ছে খুব স্পিড উপর দিকে উঠতেছে। তো ওইটার এত ছোট ছিদ্র, তাই ভেলোসিটি বেশি বেড়ে গেছে। যত বেশি ডায়া বাড়বে সেখানে ভেলোসিটি কমে যাবে, আর যত বেশি ডায়া ছোট হবে সেখানে ভেলোসিটি কমবে। তাহলে দেখেন আমার এখানে হয়তো এরিয়া বাড়ছে জায়গা, কিন্তু ভেলোসিটি কি কমে গেল, তাই না? আবার এখানে আমার এরিয়াটা ছোট কিন্তু ভেলোসিটি কিন্তু কি বেড়ে গেল। এই যে এই সকল সমন্বয় কম্বিনেশনে আসলে এনার্জি কি থাকবে, সমানে থাকে। ওকে, আচ্ছা,
এখন E1 বলতে আসলে কি মিন করে? E1 কি শুধু একটা এনার্জি? না, এই 1 নাম্বার পয়েন্টে কি আছে? এখানে আছে প্রেসার এনার্জি আছে, এখানে কি আছে? এখানে আছে কাইনেটিক এনার্জি আছে, এখানে কি আছে? পটেনশিয়াল এনার্জি আছে। এই তিনটা যোগ করলে আমি 1 নম্বরে এনার্জি পাবো। এভাবে যখন আমি 2 নম্বরে চিন্তা করব, 2 নম্বরে কি সেম তিনটা আছে না বলেন? 3 নম্বরে কি সেম তিনটা আছে না? তাহলে এদের ভিতরে কম বেশ হবে, কোথাও কাইনেটিক বাড়বে, প্রেসার কমে যাবে, বুঝা যাচ্ছে? পটেনশিয়াল হয়তো কমবে বা বাড়বে, এগুলোর ভিতরে বাড়বে কমবে, কিন্তু টোটাল মানটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সবাই কি কনসেপ্টটা এখন বুঝতে পেরেছেন? কাহিনী কোথায়? জি ভাইয়া। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে মিস্টার বার্নলিস এটা বলেছেন যে 5 এর প্রত্যেকটা সেকশনে এনার্জি কি থাকবে? সমান থাকবে। তো উনি কথাটা এভাবে বলেছেন, সুন্দর করে বলেছেন যে দ্য সাম মানে যোগফল অফ প্রেসার এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট। তিনটার যোগফল কনস্ট্যান্ট থাকবে। শর্ত কি কি? আইডিয়াল হতে হবে, ইনকম্প্রেসিবল হতে হবে এবং লিকুইডটা স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস। ব্যাস, এই হচ্ছে মূল কথা। এখন আমরা ওনার যে প্রমাণটার কথা বলেছেন যে তিনটে এনার্জি কনস্ট্যান্ট থাকে যোগ করলে, সেটা আমরা এখন প্রমাণ করব। কিভাবে উনি প্রমাণ করেছেন একটু দেখি আমরা। সো আমাদের পরীক্ষা আসবে, সাউন্ডটা বলতে হবে, প্রুভ দ্য বার্নৌলিস ইকুয়েশন বলবে। কথা রিপিট আসছে। এরকম হলে কথা সবার রিপিট পাচ্ছেন? সবার রিপিট মানে জি জি ভাইয়া। জি স্যার, সবার ওকে, সমস্যা নেই। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। ক্লিয়ার আছে? জি ভাইয়া। ঠিক আছে। রিপিট 1 সেকেন্ড ভাইয়া। এখন আবার রিপিট হচ্ছে? ভাই প্রিয়াঙ্কা মাইকটা অন আমরা সবাই সাউন্ডটা বন্ধ করে ফেলে আমাকে যে কোনো একজন বলেন যে আমার কথাগুলো রিপিট হয় কিনা। না, না, আপনার কথাগুলো রিপিট হচ্ছে না। মানে আমার কথা রিপিট হচ্ছে না। যে কাইন্ডলি বলেন আমার কথা কি রিপিট হচ্ছে? ঠিক আছে, কিন্তু আমাদের মানে আমার স্যার আপনারটা ঠিক আছে, আপনারটা ওকে ঠিক ফাইন, আছে স্যার। তাহলে নেটওয়ার্ক ঠিক হলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ওকে আচ্ছা, তাহলে আপনারা শুনেন, সমস্যা নাই। এখন আর আপনাদের প্রশ্ন করার কিছু নাই, আপনারা শুধু শুনেন। ওকে ফাইন, তাহলে আমরা এখন প্রমাণ করব। প্রমাণটা পরীক্ষায় আসে, প্রুফ বার্নৌলিস ইকুয়েশন। এটা কখনো 10 নম্বরের জন্য আসে, কখনো 12 নম্বরের জন্য আসে। এটা প্রমাণ করব। আমরা একটা 5 এর সেকশন কল্পনা করি। তো এটা এইভাবে নিলাম। সেকশন নাম্বার 1 ধরলাম, এটা সেকশন নাম্বার 2 ধরলাম। আচ্ছা, এবার আসেন, আমরা এখানে একটা 5 এর একটা ক্রস সেকশন কনসিডার করেছি, একটা এলিমেন্ট কনসিডার করেছি যেটা হচ্ছে এল এম এটা এল, এটা এল এম এম। অর্থাৎ আমরা প্রথমে এতটুকু জায়গা কনসিডার করেছি, এই জায়গাটা কনসিডার করেছি 5 এর একটা লিকুইড, এই এতটুকু লিকুইড কনসিডার করেছি। এটা এই মুহূর্তে ধরেন স্থির অবস্থায় আছে, এটা মুভ করবে। আচ্ছা, এটা মুভ করে তাহলে প্রথম হচ্ছে আমরা ধরেছি কি এল এম এম, এল থেকে এম এম,
এই লিকুইডটা আমরা কনসিডার করেছি। তো এইটা যখন মুভ করে সামনের দিকে মুভ, কতটুকু মুভ করলো, ধরলাম প্রথম এলএল থেকে সরে গেল হচ্ছে ডিএল1 পর্যন্ত, আর 2 নং সেকশন থেকে সরে গেল ডিএল2 পর্যন্ত। তাহলে প্রথমে দেখেন এলএল থেকে কতটুকু সরছে, এতটুকু সরছে, মানে এতটুকু সামনের দিকে আগায় গেছে, আর 2 নং থেকে এতটুকু সামনের দিকে আগায় গেছে। সবাই কি ব্যাপারটা বুঝছেন? এটা এলএল এমএম পজিশনে ছিল, সামনের দিকে যখন সে মুভ করলো তার নতুন যে পজিশনটা সেটা কি হবে, এল প্রাইম এল প্রাইম এম প্রাইম এম প্রাইম। লাল লাল যে রেখাটা দিয়ে বুঝালাম বর্তমান পজিশন, আগের পজিশন কি ছিল, এলএল এমএম। তাহলে সে সরে গেল কতটুকু, সে বাম দিকে, হ্যাঁ কি মুভ করতেছে স্যার? হ্যাঁ লিকুইড আমার পাইপের ভিতরে যে ওয়াটারটা, পানিটা, সেটা যে মুভ করবে, এটা মুভ করতে গেলে তার জায়গাটা পরিবর্তন হবে না। প্রথমে ছিল সাপোজ এই জায়গায় ছিল এল এম এই পজিশনে ছিল, সামনের দিকে মুভ করার পরে সে নতুন পজিশন কি, এল প্রাইম এম প্রাইম। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন, তার বাম পাশ থেকে যে পরিমাণ লিকুইড সরবে, এই লিকুইডটা যে পরিমাণ লিকুইড সরবে, ডান পাশ থেকে সেম পরিমাণ লিকুইড সরবে না, বলেন দেখি? জি স্যার, সেম পরিমাণ লিকুইড। বাম পাশ থেকে যেহেতু ডায়াটা, হ্যাঁ বাম পাশ থেকে যেহেতু ডায়াটা বড়, তাই এখানে আমার ল্যাংটা কত, ছোট, কম। আর ডান পাশ থেকে যেহেতু এখানে ডায়াটা ছোট, তো ল্যাংটা কি হয়েছে, বেশি হয়ে গেছে। অর্থাৎ বাম পাশ থেকে যে পরিমাণ পানি সরবে, ডান পাশ থেকে সেম পরিমাণ, কথা হচ্ছে ডান পাশ থেকে যে পরিমাণ পানি সামনে আগাবে, সেম পরিমাণে তো পিছন থেকে সামনের দিকে আগাবে, তাই না, সেম। তাহলে বোঝা গেল আমরা বলতে পারি 1 নং সেকশন থেকে, এটা 1 নং সেকশন ধরেছিলাম, ওকে, আর এটা 2 নং ধরেছিলাম। তাহলে 1 নং থেকে যে পরিমাণ পানি সরবে, সেম পরিমাণ পানি 2 নং থেকে সরে যাবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট বার্নৌলিস ইকুয়েশন প্রমাণ করার সময়, যে অর্থাৎ লিকুইড যখন মুভ করবে তখন দেখা যাচ্ছে পানি তো তার জায়গা পরিবর্তন করবে, সামনের দিকে মুভ করবে। তাহলে একটা যদি লিকুইড আমি কনসিডার করি, কোনো একটা পরিমাণ পানি, সেটা সামনের দিক থেকে যে পরিমাণ সরবে, পিছন দিক থেকে সে পরিমাণ সামনে আগাবে। এটাই তো মূল কনসেপ্ট। তাহলে আমরা এখন 1 নাম্বার যে ওয়েট, সে ওয়েটের পরিমাণটা কতটুকু দেখেন। 1 নাম্বার এই পরিমাণটা হচ্ছে, আমরা জানি ওয়েটের যে সূত্র সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট ইন্টু ভলিউম। স্পেসিফিক ওয়েট স্মল ডব্লিউ দিয়ে প্রকাশ করে, আর ভি মানে ভলিউম। তাহলে আসুন তো স্মল ডব্লিউ, এই ভলিউমটা কি জানি আমরা জানি এই ভলিউমের সূত্র হচ্ছে এরিয়া ইন্টু থিকনেস। এরিয়া ইন্টু কি, থিকনেস। আমরা জানি কি, বা লেংথ। ভলিউমের সূত্র হচ্ছে এরিয়া ইন্টু লেংথ। তাহলে এখান থেকে যদি আমরা এরিয়ার সূত্রটা বের করি, এ ডিএল1, সেটা আসবে স্মল ডব্লিউ বাই ক্যাপিটাল ডব্লিউ বাই স্মল ডব্লিউ। তাহলে আমরা এই একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে এ ডিএল1 এর মান হচ্ছে ডব্লিউ বাই স্মল ডব্লিউ। একইভাবে যদি আমরা ডান পাশ থেকে বের করি 2 নং সেকশন থেকে, তো সেখানে সেম W2 সমান হচ্ছে স্পেসিফিক ওয়েট ইন্টু ভলিউম। তারপর হচ্ছে এটার ভলিউমের সূত্র হচ্ছে এরিয়া ইন্টু লেংথ। ওকে, এখান থেকে লেংথ DL2 সরে গেছে। তারপরে আমরা এখান থেকে বলতে পারি এ DL2 সমান হচ্ছে W বাই স্মল ডব্লিউ। এখানে 1 2 দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু ওয়েট সমান, সুতরাং 1 2 না দিলেও চলবে। তাহলে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে এ ডিএল1 সমান হচ্ছে এটা, আর এ ডিএল2 সমান হচ্ছে এটা। তাহলে দুইটার মান তো সমান, তাই না? দুইটার মান যেহেতু সমান, আমরা বলতে পারি যে এ ডিএল1 সমান এ ডিএল2। যেহেতু এইটার মান যা, এটার মান তাই, দ্যাট মিনস এ ডিএল1 সমান এ ডিএল2। তাহলে প্রাথমিকভাবে ফিগার কনসেপ্ট থেকে আমরা এই জিনিসটা কিন্তু পেয়ে যাই। এখন এই যে পুরো প্রমাণটা, এই প্রমাণটা করার জন্য আমাদেরকে একটা বেসিক লাইন মনে রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে ফ্লুইড মেকানিক্সে কিন্তু বেশ কিছু প্রমাণ আছে, প্রায় 15টার মতো প্রমাণ করতে হবে আপনাকে। এই প্রমাণ থেকে আপনি কমপক্ষে 40 মার্ক পাবেন, হুবহু কমন পাবেন। তাহলে পাশ করার জন্য কিন্তু এই প্রমাণগুলো খুব মারাত্মক আপনার আকার ধারণ করবে আপনার পাশ করার জন্য। এখানে 40 হচ্ছে মিনিমাম, কিন্তু আপনি 50-60 নম্বর কমন পেতে পারেন। সুতরাং প্রমাণগুলোর উপর চাপ দিতে হবে আপনাকে। আমাদের কিন্তু প্রমাণ শুরু হয়েছে এই চ্যাপ্টার থেকে। এর আগে 2 চ্যাপ্টার কিন্তু আমরা প্রমাণ পাই না, শুধু ম্যাথে করেছি, ওখানে আমরা 20 নম্বরের মতো পাবো ইনশাল্লাহ। এইখান থেকে আমরা বার্নৌলিস থেকে প্রমাণ শুরু হয়েছে, এই চ্যাপ্টার থেকে 2টা প্রমাণ পাবেন, পরের চ্যাপ্টার থেকে আবার একটা প্রমাণ আছে। এখন প্রত্যেকটা টপিকে প্রমাণ, একটা করে প্রমাণ থাকবে। এই প্রমাণ যেটা পড়াচ্ছি, এটা কমপক্ষে হলো পরীক্ষায় আসছে যাবত গত 5 বছরে আসছে কমপক্ষে 5 বার। 5 বছরের মধ্যে কমপক্ষে 5 বার আসছে। আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেন সলিউশন দেখলে বুঝবেন। আচ্ছা, এগুলোর সলিউশনগুলো দেখলে বুঝবেন, এটা পিডিএফ পাঠিয়েছি, ওখানে দেখলে বুঝবেন কোন কোন সালে আসছে পরীক্ষায়। এখন যেটা বলছিলাম, যেহেতু অনেকগুলো প্রমাণ পড়তে হবে, তো প্রমাণ তো ভাই মুখস্থ করা যাবে না।
প্রমাণ মুখস্থ করার সুযোগ নেই। প্রমাণগুলো পড়তে হবে এমনভাবে যাতে করে আমি বুঝে বুঝে পড়বো, আবার টেকনিক্যালভাবে আমাদেরকে মনে রাখতে হবে সেগুলো। ধরেন যখনই কোনো একটা প্রমাণ আপনার সামনে আসবে, প্রমাণ আপনাকে মনে রাখতে হবে, আপনি এই পুরো প্রমাণটা আপনি মনে রাখবেন না, আপনি শুধু একটা লাইন মনে রাখবেন, একটা বেসিক লাইন মনে রাখবেন। যে লাইনটা মনে রাখলে এই লাইনটা দিয়ে পুরো প্রমাণটা আপনি করতে পারবেন। লাইনটা কি? ওই লাইনটা আমি আগে দেখাবো। প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রে আপনি বেসিক লাইনটা মনে রাখবেন। আপনি প্রমাণের উত্তর হিসেবে এই লাইনটাই শুধু আপনি মুখস্থ রাখবেন, অর্থাৎ মনে রাখবেন, যেভাবে পান সেভাবে মনে রাখবেন। প্রমাণটাকে যদি আপনি মনে রাখতে পারেন, এই বেসিক লাইন যদি আপনি মনে রাখতে পারেন, প্রমাণটা খুবই সহজ হবে। আমি বেসিক লাইনটা আমি আগে দেখাবো। বেসিক লাইনটা হচ্ছে লস অফ potential energy plus work done by pressure equal to gain in kinetic energy। আপনি শুধু এই লাইনটা মনে রাখবেন, আর কিচ্ছু করতে হবে না, পুরো প্রমাণটা আপনি মনে রাখতে পারবেন। দেখেন এই লাইনটা কিভাবে মনে রাখবেন সেটা বলে দিই। এই লাইনটা মনে রাখার কৌশল আছে। প্রথমত এখানে একটা লিকুইডটা আসলে স্থির অবস্থায় ছিল, এরপর সে গতিশীল হয়েছে, না গতিশীল হয়েছে, তার মানে এখানে কাইনেটিক এনার্জি গেইন হয়েছে, অর্জন হয়েছে। লিকুইড যখন মুভ করা শুরু করলো, মুভ করার কারণে গতিশীল হয়েছে। আচ্ছা, তাহলে লিকুইডটা প্রথমে কি ছিল? স্থির ছিল। তো স্থির থাকা অবস্থায় এখানে কি পেয়েছি আমরা? মানে এখানে পটেনশিয়াল এনার্জি ছিল। মানে কি পটেনশিয়াল? মানে কি স্থির শক্তি ছিল। যখন লিকুইডটা স্থির ছিল, সেই স্থির শক্তি ছিল, সেই স্থির শক্তিটা লস হয়েছে। আচ্ছা বলেন তো, কোনো এনার্জি কি আসলে ধ্বংস হবে? এনার্জি কি ধ্বংস হয়? না স্যার, ধ্বংস হবে না, এটা রূপান্তরিত হয়। রাইট। তো যেটা আমার পটেনশিয়াল ছিল সেটা অ্যাকচুয়ালি কিসে কনভার্ট হলো? কাইনেটিক কনভার্ট হয়ে গেল। যেটা ছিল, যেটা লস হলো বা লস হয়ে গেল, সেটা অ্যাকচুয়ালি কাইনেটিকে রূপান্তর বা কনভার্ট হয়ে গেল। ব্যাস। তাহলে যেটা লস হলো পটেনশিয়াল, সেটা আমার গেইন ইন কাইনেটিক এনার্জি। একই সাথে এখানে প্রেশার কাজ করেছে। প্রেশার, এই যে প্রেশার কাজ করেছে কিভাবে? এই লিকুইডের সামনের দিকে যে মুভ করছে, তার পিছনে কিন্তু আরো লিকুইড ছিল, সে লিকুইড তাকে ধাক্কা দিয়েছে, মানে প্রেশার ক্রিয়েট করেছে, বিধায় সে সামনের দিকে মুভ করেছে। তাহলে অবশ্যই এখানে কি ছিল? প্রেশার ছিল। এখানে প্রেশার ছিল, তাই না? আচ্ছা, এই প্রেশারের কারণে লিকুইডের সামনের দিকে মুভ করছে। তাহলে এখানে আমাদের প্রেশারের কারণে একটা ওয়ার্ক ডান হয়েছে। কি ওয়ার্ক ডান? লিকুইডটা ছিল কোথায়? এই পজিশনে ছিল, এখান থেকে সে এখানে চলে আসলো। তাহলে এই যে একটা ডিস্টেন্স তৈরি করলো, আমাকে বলেন প্রেশারের সাথে যদি আমরা দেখি আমাকে ডিস্টেন্স তৈরি হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলি বলেন তো? ফোর্স বলি কিনা? সরি, আমরা ওয়ার্ক বলি কিনা? ওয়ার্ক, কাজ বলি, কাজ বলি না আমরা। আচ্ছা, অর্থাৎ এখানে প্রেশার ফোর্স আর কি। হ্যাঁ, প্রেশার কারণে যে ফোর্স তৈরি হয়, যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি আর ডিস্টেন্স তৈরি হয়, এই যে ফোর্স, এখানে যে প্রেশার ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, এইটার কারণে এখানে একটা ডিস্টেন্স dl1 পরে সরে গেছে। তাহলে এই যে ডিস্টেন্স তৈরি হয়েছে ফোর্স অ্যাপ্লাই করার কারণে, কি পেয়েছি আমরা? কাজ পেয়েছি, ওয়ার্ক ডান হয়েছে। এই টোটাল ওয়ার্ক ডান হওয়ার কারণে, পটেনশিয়াল এনার্জি লস হওয়ার কারণে, এই সব কিছু মিলিয়ে যেটা আমরা রেজাল্ট পেয়েছি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি, গেইনের কাইনেটিক এনার্জি। সুতরাং এই লাইনটা আপনি মনে রাখতে হবে। এই লাইনটা মনে রাখতে পারলে এই প্রমাণটা আপনার জন্য কোনো ব্যাপার না। এখন শুধু লাইনটা দেখে দেখে আপনি পুরো প্রমাণটা আপনি করে ফেলতে পারবেন। তো আমি এখন একটু হালকা আরেকবার ফিগারটা ড্র করবো, এটা বেশি বিদ্যুৎ হয়ে গেছে। ভাই স্মল ডাব্লিউ দ্বারা কি বুঝালেন? স্পেসিফিক ওয়েট আমরা আগে পড়ছি, এগুলো চ্যাপ্টার 1 এ পড়ছি। আপনি কি বোঝেন? ওকে, আচ্ছা। আচ্ছা, এটা 1 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন। তো 1 নাম্বার সেকশনে এখানে কি কাজ করতেছে? অবশ্যই প্রেশার আছে, P1। তারপরে এখান থেকে প্রেশার আছে P2। মাথায় রাখতে হবে, প্রেশার অলওয়েজ টুয়ার্ডসে কাজ করবে। কিভাবে? টুয়ার্ডস, দিকে, সেকশনের দিকে কাজ করবে। সেকশন এখানে, ওর দিকে প্রেশার কাজ করবে। সেকশন এখানে, এর দিকে প্রেশার কাজ করবে। ক্লিয়ার? প্রেশার অলওয়েজ সেকশনের দিকে কাজ করবে। আচ্ছা, ভেলোসিটি আছে, সেকশন 1 এর ভেলোসিটিও আছে, সেকশন 2 এর ভেলোসিটি আছে, কিন্তু ভেলোসিটি কোন দিকে? সবসময় একই দিকে থাকে, বাইরের দিকে থাকবে। সেকশন 1 এর এরিয়া আছে, সেকশন 2 এরও কি আছে? এরিয়া আছে। কিছু প্যারামিটার দেখালাম, প্রেশার, ভেলোসিটি, এরিয়া, সেকশন 1 এর, সেকশন 2 এর সেম থাকবে। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা এখানে এই
প্রথমে আমরা এই ইকুয়েশন যেটা আমরা বললাম এটাকে ধরে ধরে পুরো প্রমাণটা আমরা চাইলে এখন করে ফেলতে পারি। কিভাবে দেখেন, প্রথমে আমরা বের করব লস অফ পটেনশিয়াল এনার্জি, বা যে কোনো একটা বের করলে চলবে। এর তিনটা যে মান আছে এখানে, এই ইকুয়েশনের যে তিনটা মান আছে, এই তিনটাই আপনি বের করে ফেলবেন। এর তিনটা মান আপনি আলাদাভাবে বের করে ফেলবেন, বের করে এখানে বসা দিলে কাজ শেষ। প্রথমে আমি প্রেশার ওয়ার্ক ডান বাই প্রেশারটা বের করি, কারণ এখানে প্রেশার ক্রিয়েট হয়েছে বিদায় সামনের দিকে লিকুইড মুভ করছে, আগে এটা বের করে ফেলি। তাহলে আমাদের কিন্তু বের করতে হবে টোটাল ওয়ার্ক ডান, টোটাল সব কিছু টোটাল মান বের করতে হবে। এখানে যখন সে লিকুইড যখন এদিকে মুভ করতেছে তখন টোটাল ওয়ার্ক ডান কতটুকু হয়েছে, কারণ এখানে খেয়াল করে দেখেন এদিক থেকেও DL1 পরিমাণ সরেছে, সেম এখান থেকেও কিন্তু সরেছে, DL2 পরিমাণ সরেছে, দুদিক থেকে সরছে। টোটাল ওয়ার্ক ডান কত হয়েছে তাহলে আমরা এখন দেখি। প্রথমে বের করব এটা, সো টোটাল ওয়ার্ক ডান বাই প্রেশার। আমরা জানি ওয়ার্ক ডানের সূত্র কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স DL1 প্লাস ফোর্স ইন্টু DL2। তাহলে আমরা প্রথমে কি করলাম, সূত্র অ্যাপ্লাই করলাম। ফোর্স আমার প্রেশার সূত্র কি, P ইন্টু এরিয়া, P ইন্টু কি লিখলাম এটা, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ক ডানের সূত্র, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা এবার আসেন ফোর্স সূত্র কি, ফোর্স সূত্র কি আমরা জানি কি, P সমান কি F/A না, তাহলে F সমান কি হয়, P ইন্টু এরিয়া, তাহলে F সমান কি P ইন্টু এরিয়া, P ইন্টু এরিয়া। এখানে এরিয়াটা কি হবে, যে রেট দিলাম DL1 প্লাস P1A1 P2A2, যদি এক নং সেকশন F1 দিলাম, 2 নং সেকশন F2 দিলাম, তো 1 নং PA আর 2 নং P2A2 DL2। আচ্ছা তাহলে আমরা সূত্র বসালাম। এখানে P2 যেটা আছে, P2 কিন্তু অবশ্যই এখানে মাইনাস হিসেবে আছে, P2 কিন্তু মাইনাস। P2 মাইনাস কেন, কারণ হচ্ছে মাইনাস কেন, এখানে দেখেন প্রেসার কিন্তু বিপরীত দিক দিয়ে আসতেছে মনে হয় জন্য বিপরীতে কাজ করে। দেখেন এই P1 দেখেন সে ডান দিক কাজ করতেছে, তো আমি যদি ডান দিক যদি আমি পজিটিভ ধরি, এই P1 দেখেন তো কোন দিক কাজ করে, অপোজিট দিকে না, এটা কি হবে মাইনাস। আমরা টোটাল মান বের করতেছি, বাম দিক টোটাল এখানে এবং এখানে মিলে কি হচ্ছে, ডান দিকে এখান থেকে দেখেন এক নঙ্গে দেখেন অপোজিট দিকে কাজ করার কারণ কি, কারণ হচ্ছে প্রেসার, প্রেসার সবসময় সেকশনের দিকে কাজ করবে, সেকশনের দিকে কাজ করবে। আমি তো আসলে আমার 5 তো সাপোজ 5টা অনেক বড়, ওকে 5টা অনেক বড়, এখানে লিকুইড ফ্লো করছিল, আমি এভাবে একটা সেকশন কেটে নিয়েছি যেটা দেখালাম একটু আগে। তাহলে আমার এখানকার পানি ছিল না, এই পানিগুলো সেকশন এটা 1 এটা 2 দিলাম, এই পানিগুলো আমার এই 1 এর উপরে প্রেসার ক্রিয়েট করতেছে P1, এখানকার যে পানিগুলো ছিল তারা সেকশন 2 এর দিয়ে ক্রিয়েট করতেছে প্রেসার, তো P2। সেকশন যেটা আমি কনসিডার করব, তো সেটার উপরেই তো প্রেসার কাজ করবে, তাই না? তাহলে বলেন একটা আরেকটা অপোজিট হবে কিনা? জি ভাই হইতেছে, কিন্তু ভাই একটা প্রশ্ন ছিল, এই পাইপের পানিটা কি স্থির না বুঝি নাই। ফ্লো হইতেছে ভাই, ভাই আমার পাইপের পানিটা স্থির না প্রবাহ? না না এটা তো ফ্লো করছে। স্যার এফ এর ক্ষেত্রে পিএটা কি স্যার, বুঝি নাই। ওই যে এফ এর জায়গায় ফ্লো করলে একদিকেই তো হবে তাই না? এখানে বুঝেন, আবার বলেন প্রশ্নটা, বুঝি নাই কথা। স্যার এফ এর জায়গাটা পিএটা কি, এটা কিসের জন্য, এরিয়া আর প্রেসার? হ্যাঁ প্রেসার এরিয়া আমরা জানি কি, ফোর্সের সূত্র কি, ফোর্স মানে কি, ফোর্স হচ্ছে প্রেসার, এই যে আমার প্রেসার মানে কি, ফোর্স বাই এরিয়া না, ফোর্সের সূত্র কি আসবে, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। যে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া জি মাইনাসটা একটু আবার বুঝাই দেন, ওই যে আচ্ছা আমি ভাই, আপনাদেরকে প্রশ্ন আছে একটা একটু। জিনিস বুঝাই, সবাই একটু এইটা খেয়াল করেন। আমি একটা বুক শেলফে অনেকগুলো বুক রাখলাম, বই রাখলাম, ঠিক আছে, অনেকগুলো বই রাখলাম, এখন বইগুলো এই অবস্থায় আছে। আচ্ছা বলেন তো আমি যদি 1 নাম্বার বইটা সরিয়ে ফেলি,
তাহলে 2 নাম্বার বইটার কি অবস্থা হবে? ও কি এখানে থাকবে? সাপোজ এটা আমার বুক শেলফের এইভাবে আছে, এটা বুক শেলফ। আমি যদি 1 নাম্বার বইটা সরিয়ে ফেলি, 2 নাম্বার বই কি দাঁড়ায় থাকবে নাকি পড়ে যাবে? মুভ করবে, একটু মুভ করবে। এটা এদিকে পড়ে যাওয়ার কথা না 2 নাম্বার বইটা 1 নাম্বার বই সরিয়ে ফেললে? তাহলে 1 নাম্বার বইটা কি করতেছে, 2 নাম্বার বইকে একটা প্রেসার রেখেছে এখন, যার কারণে 2 নাম্বার বইটা কি লেফটে পড়ে যেতে পারছে না। আচ্ছা এবার আসেন, এখানকার যে বইটা ধরলাম এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। আচ্ছা বলেন তো 4 নাম্বার বইটা যদি আমি সরিয়ে ফেলি, 5 নাম্বার বই কি এখানে থাকবে নাকি এদিকে পড়ে যাবে? 4-এর দিকে যাবে। তাহলে 4 নাম্বার বইটা 5 নাম্বার বইকে কোন দিক থেকে প্রেসার দিচ্ছে? আমাকে বলেন। ভাইয়া তাহলে এখানে তো হ্যাঁ আপনার এখানে তাহলে তো স্থির পানির ক্ষেত্রে এটা প্রবাহ হবে, প্রবাহ করবে না। স্থির তো এটা ছিল, কিন্তু এটা মুভ করতে হবে না। মনে করেন আমি সিম্পল ভাবে দেখাই, মনে করেন ব্যাপারটা এরকম, আপনি একটা বাসের মধ্যে আছেন, আপনি এখন গাড়ি থেকে নামবেন, তো নামার সময় আপনি দেখলেন আপনার সামনে এই বাধাটা আছে, একজন মানুষ দাঁড়ায় আছে, তাকে ধাক্কা দিয়ে আপনার ঢুকতে হবে। আপনি তাকে ধাক্কা দিয়ে ঢুকার সময় মানে বের হওয়ার সময় আপনি কি একটু বাধা পাবেন না? বলেন, একটু বাধা পাবেন কি না? একটু কষ্ট হবে না? তাকে ধাক্কা দিয়ে সরতে হবে, সে একটা রিয়াকশন দিবে না আপনাকে? তাকে ধাক্কা দিয়ে যখন আপনি সরতে চাইবেন, সামনে আগাতে চাইবেন, আপনি আগাতে পারবেন, কিন্তু একটা রিয়াকশন থাকবে। হ্যাঁ, তা আপনার কষ্ট তো হবে। একইভাবে ধরেন এটা লিকুইড, এটাও লিকুইড। এখন যখন ওয়াটার যখন সামনের দিকে মুভ করতে চাইবে, আমি যখন এদিক থেকে প্রেসার ক্রিয়েট করব, তো একে ধাক্কা দিবে, তাহলে একে একটা রিয়াকশন দিবে না? দিবে একে ধাক্কা, তো একই রিয়াকশন দিবে না? আপনি যাকেই ধাক্কা দেন সে একটা রিয়াকশন দিবে না? তার রিয়াকশনটা ওভারকাম করে আপনাকে যেতে হবে। ফ্রিকশনের মতো আর কি। যাই হোক, সেটা একটা বাধা তো আছে। আপনি সামনে লিকুইড আছে, এখন পিছনের লিকুইড সামনের দিকে মুভ করতে চাইলে তাকে ধাক্কা দিতে চাইলে সে আমাকে একটা প্রেসার ক্রিয়েট করবে। এটা যে প্রেসার, চাপ প্রয়োগ করবে। যার বেগ বেশি হবে তার দিকে সেটা সর্বশেষ ফ্লো হবে, কিন্তু রিঅ্যাকশন তো দিবে। ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা আশা করি কিছুটা আইডিয়া হয়েছে। আচ্ছা, এখানে যেটা বললাম, তাহলে আমরা ফোর্সে এই যে আমাদের ওয়ার্কের সূত্র কি আমরা জানি? ওয়ার্কের সূত্র হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। ওকে, তাহলে এই যে ওয়ার্ক ডান যদি বলে ফোর্স ইনটু ডিসটেন্স, তবে 1 নং সেকশন থেকে কতটুকু সরছে? dl1 পরিমাণ সরছে। 2 নং সেকশন থেকে কতটুকু সরছে? dl2 পরিমাণ সরছে। তাহলে F2 যেটা ফোর্স ইনটু এরিয়া, তো এখানে মাইনাস কেন হলো? অপোজিট দিকে হওয়াতে মাইনাস হলো, বাস এটাই। আচ্ছা, এবার এখানে যদি আমরা এখন একটু এখানে কিছু কমন নেওয়া যায় কিনা। আচ্ছা, এটা বলতে পারি আমরা P1 A1 dl1 মাইনাস P2 A2 dl2, P1 A1 dl1 মাইনাস P2 A1 dl1। যেহেতু আমরা জানি A1 dl1 সমান A2 dl2, এটা আমরা প্রথমেই প্রমাণ করেছিলাম, দেখিয়েছিলাম। এই যে দেখেন A dl1 হচ্ছে A1 A2 dl1, মানে 1 নং সেকশনের এটা আর 2 নং এটা সমান, তো যার কারণে আমরা বলতে পারি যে এটা। সুতরাং এই A2 dl2 এর জায়গায় আমরা A1 dl1 লিখতে পারি। এখানে যেহেতু দুটো সমান জিনিস, একই জিনিস, তো আমরা কমন নিতে পারি। A1 dl1 কমন নিলে এখানে থাকে P1 মাইনাস P2। আচ্ছা, এইটা সমান কোনো মান কি আমরা পেয়েছি? A1 dl1 এর মান দেখেন আমরা পেয়েছিলাম যে A1 dl1, এটা কি A1 dl1 সমান পেয়েছিলাম W, ক্যাপিটাল W বাই স্মল W, এটা পেয়েছিলাম। তো আমরা লিখতে পারি এখানে যে এটার জায়গায় লিখতে পারি ক্যাপিটাল W বাই স্মল W ডিভাইড বাই P1 মাইনাস P2, অর্থাৎ তো এটা হচ্ছে টোটাল ওয়েট, এটা হচ্ছে স্মল ওয়েট বাই স্পেসিফিক ওয়েট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা মান পেয়েছি, এটা হচ্ছে ওয়ার্ক ডান পেয়েছি। এভাবে আমরা আমাদের সামনে শুধু এই ইকুয়েশন থাকবে, আমার এখানে বাড়তি কোনো টেনশনে কিছু নেই, বাড়তি অনেক কিছু মনে রাখার কোনো চিন্তাই নাই। আমি শুধু এই লাইনটা মনে রাখবো, এই লাইন থেকে আমরা প্রত্যেকটা জিনিস বের করব। যেমন ওয়ার্ক ডান বের করেছি, এটা কাজ শেষ। এখন বের করব লস অফ পটেনশিয়াল এনার্জি। এখন আসেন, পটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তির সূত্র কি বলেন দেখি? সূত্র কি? আমরা জানি mg h, তাই না? এটা এখানে যেটা দেখিয়েছিলাম আমরা, এটা এরকম ছিল না? আচ্ছা, এই যে লিকুইড, এটা একটা ড্যাটাম লাইন থেকে আমরা হিসাব করব। যদি ড্যাটাম লাইনটা আমি এখান থেকে হিসাব করি, বা ড্যাটাম লাইন বলেন, আপনি রেফারেন্স লাইন যাই বলেন, এই যে লাইনটা, এটাকে বলছি ড্যাটাম লাইন, মানে এখান থেকে আমরা হিসাব করব।
সেকশন 1 এর সেন্টার লাইন, 2 এর সেন্টার লাইন। আচ্ছা, তো আমরা যদি এটাকে 1 নং সেকশন বলেছি, এতটুকু হাইটকে আমরা বলছি এটা হচ্ছে Z1, আর এতটুকু বলছি আমরা Z2। তাহলে Z1 হচ্ছে সেকশন 1টা কতটুকু উপরে আছে, যে কোনো ডাটাম লাইনটা কোথায় হবে। দেখেন আপনি চাইলে তো আপনি এখানেও লাইনটা চিন্তা করতে পারতেন, আপনার যেখানে চিন্তা করেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি মিনিমাম হচ্ছে সবচেয়ে নিচে যে পয়েন্টটা সেখানে আপনি দেখাতে হবে, অথবা তার নিচে দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন Z2, তাহলে এখান থেকে এ পর্যন্ত Z2। আচ্ছা, এখন আমরা দেখেন, এখন আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো MGH না লিখে আমরা এখানে লিখবো কি MG Z2 মাইনাস Z1, কারণ এখানে কি লস হয়েছে। লস মানে আমার আগে আমার স্থির শক্তি বেশি ছিল আর এখন সেটা কি কমে গেল। তাহলে আগে এখন আমার না Z1 না Z2 হবে। তাহলে আমার প্রথমে আমার যে পরিমাণ ছিল ড্যাটাম হেড সেটা কমে গেল, Z2 হয়ে গেল, অর্থাৎ আমার এখানে পটেনশিয়াল যে লস বললে বুঝতে হবে উপর থেকে নিচে। আচ্ছা, তাহলে MGH, তাহলে বলেন আমরা এখানে অ্যাকচুয়ালি বলতে পারি না Z1 মানে Z2, একটা তো আমরা হাইট পাবো, তাই একটা হেড পাবো, একটা উচ্চতা পাবো, তাই না, সেটাকে আমরা Z ধরতেছি, Z। তাহলে আমরা কি ধরলাম যে Z1 মানে Z2 সমান হচ্ছে Z, কোনো একটা উচ্চতা হাইট আর কি। তাহলে MGZ গেল। তাহলে আমরা কি পাইলাম, আমরা এই MG সমানকে আমরা W বলতে পারি না, W বলা যায় না। আচ্ছা, আমরা এটাকে Z না ধরে আমরা এটাকে এভাবে রেখে দিই, তাহলে আরো ভালো, না হলে কনফিউশন তৈরি হবে অনেকের। এইভাবে রেখে দিই আমরা। এখন যাই হোক সেটা এটা বুঝতে হবে যে Z1 থেকে Z2 বাদ দিলে, বিয়োগ করলে একটা ছোট একটা হাইট পাওয়া যাবে আর কি। তাহলে MG সমান কি W। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেছি, এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন, লস অফ পটেনশিয়াল এনার্জি। দুইটা পাওয়া গেছে, আর একটা বাকি আছে। তাহলে আমরা এটাও বের করলাম। দেখেন সূত্রগুলো অ্যাপ্লাই করে বের করছি, এখানে আহামরি কিছুই নাই। স্থির শক্তি বের করতে হবে, সূত্র কি MGH, যেটা আমরা আগে জানতেন। ওয়ার্ক ডান বের করতে হবে, ওয়ার্ক ডানের সূত্র, কাজের সূত্র কি ফোর্স ইনটু ডিসটেন্স, আপনারা আগে থেকে জানেন। এবার বের করতে হবে কাইনেটিক এনার্জি। বলেন তো গতি শক্তির সূত্র কি বলেন? ব্যাস, এই যে সূত্রগুলো তো আপনারা জানেন, ওইভাবে বের করবেন। তাহলে হাফ এম। এখন বলেন এখানে কি বলছে, গেইন বলছে না, গেইন বলছে, তো গেইন মানে কি মানটা বেড়েছে না, গেইন মানে অর্জন করেছে। তাহলে বলেন সেকশন 2 তে বেশি নাকি সেকশন 1 এ বেশি এনার্জি, কাইনেটিক এনার্জি? বলেন সেকশন 1 এ বেশি নাকি 2 তে বেশি? যেহেতু গেইন করেছে বর্তমানে বেশি, যেহেতু গেইন করেছে তো বর্তমানে বেশি, আগে কম ছিল এখন বেশি হয়েছে। তাহলে হাফ এম ভি স্কয়ার, তো ভি স্কয়ার কিভাবে লিখবো, V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। ওকে, তাহলে আমরা পাইলাম যে এই দেখেন আমার 2 নং থেকে আমি 1 নং বিয়োগ করলাম, জিনিসটা এরকম আর কি। আপনি এই বলতে পারেন যে 2 নং এর কাইনেটিক এনার্জি মাইনাস 1 নং এর কাইনেটিক এনার্জি, তাহলে কমন নিলে V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। এই কথাই সেম কথাই, 2 নং এর কাইনেটিক এনার্জি মাইনাস 1 নং এ কি পরিমাণ ছিল, 2 নং থেকে 1 নং বিয়োগ করলে কি পরিমাণ গেইন করলো সেটা চলে আসবে, সিম্পল কথা। আচ্ছা, এই M সমান কি আমার কি লেখা যায় বলেন তো, W/G না, আমরা সবগুলোকে ওজনে কনভার্ট করতেছি আর কি, প্রত্যেকটা ইকুয়েশনকে ওজনে কনভার্ট মানে আমরা কন্টিনিউ করতেছি। আচ্ছা গেল, এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এটাকে সাজিয়ে এভাবে লেখা যায় যে W/2G এটা। তো 3টা মানে পেয়ে গেছি আমরা, 3টা মানে বের করা আহামরি কিছুই না। এখন আমরা যেটা করব, এই ইকুয়েশনটা আমরা লিখবো, লেখার পরে এই ইকুয়েশন মানগুলো বসাই দিব। তো আমরা এখন লিখতে পারি এইভাবে করে, নাও লস অফ potential energy plus work done by pressure equal to gain in kinetic energy. ওকে, তাহলে আমরা প্রথমে এটা বের করছিলাম, এটা বলা কি বের হচ্ছিল, W Z2 মাইনাস Z1 মাইনাস Z2। যে মানটা বের করেছেন সেই মানটা জাস্ট বসে দিবেন, আর কোনো কাজে নাই এখানে। W Z1 মাইনাস Z2। ওয়ার্ক ডান কি পেয়েছিলেন বলেন, ওয়ার্ক ডান কি পেয়েছি আমরা, W P1 মাইনাস P2, আর কি ছিল এখানে, স্মল w ছিল। আচ্ছা, ইকুয়াল টু এটা W ছিল ভাই, এটা পেয়েছি আমরা হাফ 2g 1/2g, তারপর হচ্ছে W ছিল আচ্ছা V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। তাহলে এই যে মানগুলো বসিয়ে দিলাম, প্রত্যেকটা মান জায়গা মতো বসিয়ে দিলাম।
এখন আমরা একটু ক্যালকুলেশন করব। ডব্লিউ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, উভয় পাশ থেকে ডব্লিউ বাদ যাবে কিনা বলেন? বাদ যাবে। তাহলে আর কি থাকবে এখানে? P1 এর সাথে একবার স্মল ডব্লিউ গুণ হবে, P2 এর সাথে একবার স্মল ডব্লিউ গুণ হবে, B2 স্কয়ারের সাথে একবার 2G গুণ হবে, B1 এর সাথে একবার 2G গুণ হবে। এখানে 1 নং যেগুলো সেগুলোকে একসাথে রাখেন। এটা 1 নং আছে, এটা এক পাশে রাখলাম, এটা 1 নং, বাম পাশে আনলে পজিটিভ হবে। তো এটা 1 নং, এটা রেখে দিলাম। ডান পাশে দেখেন এটা মাইনাস আছে, এটা ডানে গেলে পজিটিভ হবে। তারপরে এটা B2 স্কয়ার এখানে ছিল, এখানে থাকলো, Z2 ডানে আনলে পজিটিভ হবে। ব্যাস গ্যাপ দেখেন। তাহলে আমাকে বলেন, এখন বলেন উনি যেটা বলেছেন এটা তো বার্নৌলির ইকুয়েশন দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, বার্নৌলিস ইকুয়েশনটা চলে আসছে। এই ইকুয়েশনটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। এটা প্রুভড, প্রমাণ হয়ে গেল। এখানে দেখবেন এই যে এটাকে আমরা বলি হচ্ছে প্রেসার এনার্জি। কি বলি? এটাকে বলি আমরা প্রেসার এনার্জি। তারপর এটাকে বলি আমরা কাইনেটিক এনার্জি। প্রেসার হেড বলে শোনায়। হ্যাঁ বলা যাবে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর এটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা দেখেন এখানে অনেকগুলো নাম বলা যায়, হ্যাঁ। প্রেসারের জন্য হেড, পরটা ব্যাগের জন্য হেড, তারপরে 3 নাম্বারটা হচ্ছে ড্যাটাম হেড। নরমালি এটাকে আমরা প্রেসার এনার্জি বলতে পারি, প্রেসারের জন্য হেড, পরটা ব্যাগের জন্য হেড। হ্যাঁ, কাইনেটিক এনার্জি বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি, অনেক সময় বলে ভেলোসিটি এনার্জি বলতে পারি, কাইনেটিক এনার্জি বলতে পারি। এটাকে জেটটাকে বলে হচ্ছে ড্যাটাম এনার্জি বলে, আবার অনেক সময় বলে পটেনশিয়াল এনার্জি, সেম কথা সবগুলোই। তাহলে দেখেন 1 নং এর প্রেসার এনার্জি, 2 নং এর কাইনেটিক এনার্জি, 1 নং এর কাইনেটিক এনার্জি, 1 নং এর ড্যাটাম এনার্জি, এই তিনটা যোগ করলে কি পাচ্ছি আমরা? টোটাল এনার্জি। সেম 2 নং এর তিনটা এনার্জি যোগ করলে কি পাচ্ছি আমরা? টোটাল এনার্জি পাচ্ছি। ইকুয়াল টু কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে, মানে কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে 1 নং এর সবগুলো এনার্জি যোগ করলে 2 নং এর সবগুলো এনার্জি যোগ করলে কি হয়? ইকুয়াল হয়, সমান হয়। আর সমান হওয়া মানে এনার্জি কি কনস্ট্যান্ট রয়ে গেল। 1 নং এ যা, 2 নং এ তা কনস্ট্যান্ট রয়ে গেল। তাহলে এইটাই প্রমাণ হয়ে গেল। আমাদেরকে এই প্রমাণটা করতে হবে। আমাকে বলেন দেখি, আমি যদি এই বেসিক লাইনটা মনে রাখি, এই প্রমাণটা করা কি খুব আহামরি ব্যাপার? বলেন দেখি, আপনাদের মুখস্থ করতে হবে প্রমাণটা? জি না, মুখস্থের সুযোগ নাই। এই বেসিক লাইনটা মনে রাখবেন। বুঝি নাই? ডব্লিউটা কিভাবে ক্যান্সেল আউট হচ্ছে শুধু একটু দেখাই। এটা হচ্ছে ডব্লিউ যেহেতু সব দিকে আছে, আপনি ডব্লিউ দিয়ে উভয় ভাগ করে দেন না। আপনি এই ডব্লিউ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আপনি বাম পাশ থেকে ডব্লিউ কমন নেন, বাম পাশে গিয়ে ভাগ করে দেন, অথবা উভয় পাশে ডব্লিউ দিয়ে আপনি ভাগ করেন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, ভাইয়া নিচে অ্যাজাম্পশন বা কন্ডিশন গুলো, হ্যাঁ ওটা আমি বলবো, ওটা অলরেডি আমি কথা বলে ফেলছি, এগুলা আমি আবার বলবো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, যেটা একটু আগে একটা ভাই বললেন যে হেড বলা হয় এগুলাকে। এই জায়গায় আমরা একটা কনফিউজড করে যাই যে আমি বলছি এনার্জি, আবার এটাকে আমরা বলি কি প্রেসার হেড বলি। আপনারা শুনেছেন এটা কি বলে? এটাকে দেখেন, আমি বলছি প্রেসার এনার্জি, আবার বলছি প্রেসার হেড। এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, আবার এটাকে বলা হয় কাইনেটিক হেড। এটাকে বলা হয় ড্যাটাম এনার্জি, আবার এটাকে বলা হয় ড্যাটাম হেড বা পটেনশিয়াল হেড। কারণ কি? কারণ হচ্ছে মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন একটা লাইন, চাইলে এটা লিখে রাখতে পারেন, এটা হয়তো বই থাকে না এগুলা। এনার্জি পার ইউনিট ওয়েট ইকুয়াল টু হচ্ছে হেড। আমরা যখন কোনো একটা এনার্জিকে প্রতি একক ওজনের জন্য হিসাব করি, কাউন্ট করি, সেটা কিসে রূপান্তর হয়? হেডে বা উচ্চতার রূপান্তর হয়। এখন যদি আমি এই যে এনার্জির জায়গায় যদি আমি আগে যদি প্রেসার লিখে দিই, তাহলে প্রেসার এনার্জি পার ইউনিট হেড ওয়েট মানে কি? প্রেসার হেড। ক্লিয়ার ব্যাপারটা? আমি যদি কাইনেটিক এনার্জি লিখি এখানে, তো এখানে কি হবে? কাইনেটিক হেড। পটেনশিয়াল এনার্জি লিখি, তাহলে এখানে কি হবে? পটেনশিয়াল হেড। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আপনি কখন কোনো একটা এনার্জিকে হেড বলতে পারবেন, হেড দিয়ে প্রকাশ করতে পারবেন? যখন ওই এনার্জিটা প্রতি একক ওজনে হিসাব করা হয়। যখন কোনো একটা এনার্জিকে আমরা প্রতি একক ওজনে হিসাব করব, তখন তাকে কি বলা যাবে? হেড বা উচ্চতা বলা যাবে। আপনারা দেখবেন এই টপিক যেটা আছে, আপনার পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফ এর শুরুতে দেখবেন 3টে সংজ্ঞা দেওয়া আছে, কাইনেটিক হেড, প্রেসার হেড। এই সংজ্ঞাগুলো পরীক্ষা আসে, তো এগুলো বুঝতে হবে। এখন
আমি একটা প্রমাণ দেখাবো আপনাদেরকে কিভাবে হেড হয়। হেডের একক কি হয় বলেন তো? মিটার না? মিটার, মিলিমিটার, সেন্টিমিটার এগুলো হয় হেডের একক, উচ্চতার একক আর কি। তাহলে এটা তা বুঝতে পারছেন, জ্যাডের যে ইউনিট, জ্যাড একটা উচ্চতা, জ্যাডের মান কি অবশ্যই সংখ্যায় আসবে, মিটারে আসবে, মিলিমিটারে আসবে। কিন্তু জ্যাডকে আমি কিভাবে এনার্জি বলবো? জ্যাডকে আমি কিভাবে এনার্জি বললাম? জ্যাড তো একটা উচ্চতা, হাইট, মিটারে আসে। জ্যাডকে আমি কিভাবে এনার্জি বললাম? আমি বলছি যে এটা প্রতি একক ওজনের জন্য এনার্জি বলতে পারবো। দেখেন কিভাবে। আমরা জানি পটেনশিয়াল এনার্জি মানে কি? স্থির শক্তি মানে কি? mgh বা mgz আর কি, এখানে জ্যাড, mgz। এখন আমি কি বলছি? পার ইউনিট ওয়েট, তার মানে ওয়েট দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে mg আর ওয়েট কাটাকাটি কি থাকে বলেন? জ্যাড থাকে না। তাহলে কি জিনিসটা বুঝছেন যে অ্যাকচুয়ালি আমরা যখন এনার্জিকে প্রতি একক ওজনে হিসাব করি সেটা কি হয়ে যায়? হেড হয়ে যায়। কিসে একক হয়? মিটারে একক হয়। ক্লিয়ার ব্যাপারটা? একইভাবে আমরা যদি দেখি ভেলোসিটি হেড বা কাইনেটিক হেড, আমরা এখানে বের করলাম কি একটু আগে, যে v²/2g বের করেছি, তাই না? দেখি তো এখানে কি বের করেছি, v², এই দেখেন কাইনেটিক হেড কি বের করেছি, মানে কাইনেটিক এনার্জি বের করেছি v²/2g। এই v²/2g কিভাবে আসলো? কিভাবে আসে দেখেন। আমি যদি এখন কাইনেটিক এনার্জিকে যদি ওয়েট দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখবেন আমরা জানি কাইনেটিক এনার্জি মানে কি? হাফ mv²। এই কাইনেটিক এনার্জিকে যদি আপনি এখন ওয়েট দিয়ে ভাগ করেন তাহলে কি আসে দেখেন। ওয়েট সমান কি? mg, আর এদিকে কি? হাফ mv²। তো mm কাটাকাটি আর কি থাকে বলেন? v²/2g চলে আসে। দেখেন তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে? v²/2g চলে আসবে। তাহলে এই দেখেন আমি যখন ওয়েট দিয়ে ভাগ করলাম সেটা কিসে আসলো? এই ইকুয়েশন চলে আসলো না? আর এটাকে আমরা কি বলি তাহলে? হেড বলি। কেন হেড বলি? কারণ ওয়েট দিয়ে ভাগ করলে, এই কাইনেটিক এনার্জি যদি আমি ওয়েট দিয়ে ভাগ করি এটা কি হয়ে যায়? হেড হয়ে যায়। আপনি যে এখন দেখেন এটা যে হেড হয়েছে তার প্রমাণ কি? ভেলোসিটি একক কি বলেন? মিটার পার সেকেন্ড। জি এর একক কি বলেন? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে কি থাকে বলেন? এখানে কি থাকে? আর সেকেন্ডস না, এখানে আমি ভুল লিখছি, এটা ঠিকই আছে স্যার। মিটারের মিটার পার সেকেন্ডে মিটার স্কয়ার হবে। স্কয়ার আছে, জি ঠিকই লিখছি। এখানে তো স্কয়ার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা মিটারে চলে আসবে এখানে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা এটা মনে রাখবো, যে কোনো এনার্জি যদি আমরা প্রতি একক ওজনে হিসাব করি, দ্যাট ইজ হেড। এনার্জি পার ইউনিট ওয়েট ইকুয়াল টু হেড। তাহলে যেটাকে আমরা পটেনশিয়াল এনার্জি বলছি সেটাই পটেনশিয়াল হেড। যেটাকে আমরা বলবো এনার্জি সেটাই হেড হবে যদি প্রতি একক ওজনে হিসাব করা হয়। তো যাই হোক, আমরা আশা করছি বার্নৌলিসটা আমরা শোনার পরে মানে মাইনে নিয়ে বসে আছিলাম। আজকে ব্যাপারটা টোটালি ক্লিয়ার হলো, আসলে এগুলো কিভাবে হেড হইলো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই স্যার। অ্যাজাম্পশনটা বা কন্ডিশনটা? ও হ্যাঁ, কন্ডিশন অ্যাজাম্পশনটা। আচ্ছা, অ্যাজাম্পশনটা হচ্ছে ওই যেটা বললো যে আসলে এই আপনার বার্নৌলিস ইকুয়েশনটা কি কি অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে হয়। অ্যাজাম্পশন আমি অলরেডি বলে দিয়েছি স্টেটমেন্ট বলার সময়। অ্যাজাম্পশন নাম্বার 1 যদি বলি, এইভাবে বলি, নিজের মতো লেখা যাবে, সমস্যা নাই। সাপোজ 1 নাম্বার, নো ভিসকোসিটি, অর্থাৎ এটার অ্যাজাম্পশন হচ্ছে আমরা ধরে নিচ্ছি কি? অ্যাজাম্পশন মানে কি? ধরে নেওয়া। অ্যাজাম্পশন কি ধরে নিচ্ছি আমরা? অর্থাৎ বার্নৌলিস ইকুয়েশনটা কিসের উপর ডিপেন্ড করে? নো ভিসকোসিটি। অথবা আপনি এগুলো না লিখে আপনি সরাসরি বলতে পারেন আইডিয়াল। ওকে, লিকুইড শুড বি আইডিয়াল। ওকে, লিখতে পারেন, নিজের মতো লিখতে পারবেন, লিকুইড শুড বি আইডিয়াল ফ্লুইড। অবশ্যই আইডিয়াল ফ্লুইড হইতে হবে। কেন? যদি আমরা এই প্রমাণটা করতে চাই, লিকুইড অবশ্যই আইডিয়াল হইতে হবে। লিকুইডটা অবশ্যই কি হইতে হবে? ইনকম্প্রেসিবল হইতে হবে, অসংকোচনীয় হইতে হবে, যদি আমরা চাই যে এই প্রমাণটা করার জন্য। তারপরে লিকুইড অবশ্যই কি হইতে হবে? 3 নাম্বার কি হইতে হবে? স্টেডি হইতে হবে। লিকুইডটা অবশ্যই স্টেডি হইতে হবে। লিকুইড অবশ্যই কি হইতে হবে? কন্টিনিউয়াস হইতে হবে। স্টেডি হবে নাকি স্যার লিনিয়ার ফ্লো? একই কথাই, স্টেডি এন্ড কন্টিনিউয়াস লিখলেই ভালো। এটা যেহেতু স্টেটমেন্টের ভিতরে আছে, তো স্টেটমেন্ট চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? এই 4টা লিখলেও চলবে, আইডিয়াল ফ্লুইড, ইনকম্প্রেসিবল, স্টেডি এন্ড কন্টিনিউয়াস। যদি এই 4টা শর্ত পূর্ণ করতে পারে তাহলেই আমরা এই প্রমাণটা ডিপেন্ড করছে 4টার উপরে। অর্থাৎ
কথা হচ্ছে বাস্তবে কি আসলে এটা হবে বলেন? বাস্তবে কখনো এমন হয় যে এনার্জি লস হবে না, এনার্জি সবসময় এইভাবে কনস্ট্যান্ট থাকবে নরমালি? না, এটা সম্ভব না স্যার। রিয়েল ফ্লুইড নরমাল রিয়েল ফ্লুইড ক্ষেত্রে হবে না। আইডিয়াল ফ্লুইড, মনে করেন আমি ফ্লোরের উপরে ছেড়ে দিলাম লিকুইড, এই লিকুইড কি সারা জীবন কি ফ্লো হতেই থাকবে? একটা সময় কি থেমে যাবে তো? কারণ সেখানে এই লিকুইডের ভিতরে কি আছে বলেন তো? ভিসকোসিটি আছে না? ভিসকোসিটি আছে, অর্থাৎ লিকুইডের বিভিন্ন লেয়ারের মধ্যে ফ্রিকশন হবে। তো ফ্রিকশন হওয়ার কারণে লিকুইডটা একসময় থেমে যাবে, তাই না? কিন্তু যদি বলি যে নো ভিসকোসিটি, তাহলে কোনো রেজিস্ট্যান্স নাই, তো সে সারা জীবন শুধু মুভ করতেই থাকবে, তাই না? এইটাই হলো মেইন কথা আর কি। তাহলে অবশ্যই আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রেই অ্যাজাম্পশন করা হয়, এই প্রমাণটা অ্যাকচুয়ালি অ্যাজাম্পশন করা হয় আর কি, এতটুকুই। তাহলে আমরা এই প্রমাণটা এটা কি প্রমাণ শেষে লিখে দিতে হইব? হ্যাঁ, যদি আপনাকে বলে যে বার্নৌলিস ইকুয়েশন প্রমাণ করো এবং অ্যাজাম্পশন লেখো, আপনি ওই আমাদের পিডিএফতে দেখলে বুঝবেন প্রশ্ন কিভাবে আছে। অ্যাজাম্পশন সহ লিখতে বললে আপনার 12-14 নাম্বার দিবে, অবশ্যই অ্যাজাম্পশন লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বল, এই প্রবাহ যদি সমতল হয় তখন কি সূত্রে কোনো পরিবর্তন হবে? প্রবাহ কি হলে? প্রবাহ যদি মানে সমতল হয়, এখন তো আমরা আপতে নিচ থেকে উপরের দিকে প্রবাহটা দেখলাম। কোনো সমস্যা নাই। কথা হইলো স্টেডি এন্ড কন্টিনিউয়াস হইতে হবে, ওকে? ভর্টেক্স হতে পারবে না, লিকুইড এরকম মুভ করতে পারবে না, একদিকে লিনিয়ার থাকতে হবে, ওকে? টার্বুলেন্ট ফ্লো হতে পারবে না। হ্যাঁ, টার্বুলেন্ট ফ্লো হতে পারবে না, ভর্টেক্স ফ্লো হতে পারবে না, এগুলো পারবে না, এক লিনিয়ার ফ্লো হতে হবে। আচ্ছা, আজকে কি সময় হবে? আমি কি আরেকটা প্রমাণ কি শুরু করব? জি না ভাই, ভাই আজকে আর করিয়েন না, করব না। আমি ভাবছি আমার দুইটা প্রমাণ করা। আচ্ছা, এই প্রমাণটা কিন্তু প্রমাণটা পরীক্ষা আসে, বারবার আসে, আপনি দেখবেন। প্রমাণগুলো ফ্লুইড মেকানিক্সে প্রমাণের উপর একটা টার্গেট করেন, প্রমাণগুলো একেবারে ঝাঁঝরা করে ফেলবেন, যাতে প্রমাণ পরীক্ষা আসলে। হ্যাঁ বলেন ভাইয়া, এই প্রমাণটা না আমার কাছে কঠিন লাগছে, আমি মানে বুঝতে পারছি না। আজকে মানে আপনি বুঝাচ্ছেন সেটা বুঝছি, কিন্তু মানে তারপরেও কেমন যেন একটা কঠিন লাগছে। ঠিক আছে, এখন একবার প্র্যাকটিস করেন, সলিউশন তো আছে আপনাদের কাছে, আমি তো পড়িয়েছি। এখন পিডিএফ এ এটার শুরু কোথায় শেষ কোথায় আমি পিডিএফ ও তো দেখে বোঝা যাচ্ছে না। না। আমি আজকে আপনাদেরকে যেভাবে পড়িয়েছি, আমি কি পিডিএফ এর বাইরে পড়িয়েছি? আমার সিরিয়ালটা কি পিডিএফ এর সিরিয়ালের বাইরে? যারা পিডিএফ দেখছেন তারা বলেন, আমি যে সিরিয়ালে পড়িয়েছি আমার সিরিয়ালটা কি পিডিএফ এর বাইরে? এগুলো তো আমারই নোট করা, এগুলো তো আমি তৈরি করছি, এগুলো আমি যেভাবে করে পড়িয়েছি। দেখেন সিরিয়ালটা দেখেন, আমি কি আপনাদেরকে মাঝখান থেকে ওখান থেকে এখান থেকে এভাবে করে এলোমেলো করে পড়িয়েছি, নাকি সিরিয়াল মেনটেন করে পড়েছি বলেন আপনারা? আমি আপনাদেরকে শুধু বলেছি আমি কেন এটা দিয়ে করলাম, এই লাইনটা কেন আসলো, এই লাইনটা কেন আসলো, আমি ওইটা আপনাদের বুঝিয়েছি। কিন্তু পিডিএফ এ যেইভাবে আছে সেভাবে পড়িয়েছি। আসল কথা হলো যে ডিপ্লোমায় একভাবে করছে,